আজ এই ভিডিওটাতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিবরণ নিয়ে। পশ্চিমবঙ্গের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী পশ্চিমবঙ্গের রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলোতে এসে থাকে সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব। চেষ্টা করব যে যতটা সম্ভব পারা যায় এই একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করে দেওয়া, বাট যদি না পারি সেটা তাহলে পরবর্তীকালে আর একটা পার্ট আমি আনতে পারি। চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তো চলো, দেখো এখন দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ভারতবর্ষ। এই পুরোটা হচ্ছে কি আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে তোমরা যেটা রেড কালারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান। বুঝতে পেরেছো? তো তোমরা দেখো এখান থেকে বেশ কিছু জিনিস আমরা দেখে নেব যে কতগুলো রাজ্য আমাদের পশ্চিমবঙ্গকে টাচ করে আছে সেটা আমরা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারছি। তো দেখো একটা তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিহার। বিহার আমাদের পশ্চিমবঙ্গে টাচ করে আছে। এটা হচ্ছে সিকিম। তারপর এই যে এটা হলো ঝাড়খণ্ড, আর এটা হলো ওড়িশা। তো এই যে ঝাড়খণ্ডের সাথে যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছ না, এই যে ঝাড়খণ্ডের সাথে যে বর্ডার লাইনটা, এটা হলো পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করা সবথেকে বড় বর্ডার লাইন। যদি তোমাদের প্রশ্ন আসে যে ঝাড়খণ্ড মানে কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ সবথেকে বেশি সীমানা বন্টন করেছে, তাহলে তোমাদের উত্তর হবে এই ঝাড়খণ্ড। ঠিক আছে, এগুলো আমরা পরেও আলোচনা করব, লিখিত আকারে লেখা আছে, তো আমি এখানেই একটু বলে দিলাম। তারপর এদিকে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আসাম। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো পেলাম? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। 1 2 3 4 5, এই 5টি রাজ্যের সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সীমানা রয়েছে। ঠিক আছে, আর কতগুলো দেশের সাথে যদি বলি, দেখো এই যে এই জায়গাটাতে একটা দেশ আছে যার নাম হচ্ছে নেপাল। এই নেপালের সাথে বর্ডার রয়েছে এবং পশ্চিমবঙ্গের এই নেপাল আর এই পশ্চিমবঙ্গের মাঝখানে একটা শৃঙ্গ রয়েছে যার নাম হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, যেটা নেপাল এবং পশ্চিমবঙ্গকে বা ভারতকে বলতে পারো আলাদা করেছে। একটা বর্ডার লাইন হিসেবে দাঁড়িয়ে রয়েছে আর কি ওই সিঙ্গালীলা পর্বতটা। আর এদিকে তোমার এটা তো নেপালের সাথে একটা বর্ডার শেয়ার করলো। এদিকে আছে কি ভুটান। এই ভুটানের সাথেও একটা কিন্তু বর্ডার রয়েছে। ঠিক আছে, ভুটানের সাথেও কিন্তু বর্ডার রয়েছে। এবার তোমাদের যদি বলা হয় যে আচ্ছা কার বর্ডারটা সবথেকে বড়, তো তাহলে মনে রাখবে সবথেকে বড় বর্ডার হচ্ছে এই যে এখানে এই দিকে যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশের সাথে এই বর্ডারটা সবথেকে বড়। বাংলাদেশের সাথে বর্ডারটা সবথেকে বড়। আর সবথেকে ছোট বর্ডার কার সাথে রয়েছে? এই যে এখানটাতে যে নেপালের সাথে যে বর্ডারটা সিঙ্গালীলা পর্বত সাথে বললাম, এটা হচ্ছে সবথেকে ছোট বর্ডার, মানে ছোট আন্তর্জাতিক বর্ডার। ঠিক আছে, তো এই কথাগুলো একটু মাথায় রেখো। দেখো এখানে আমরা পশ্চিমবঙ্গের ম্যাপটাকে দেখতে পাচ্ছি। তো এটা একবার পজ করে তোমরা ভালো করে দেখে নাও। এখানে টোটাল 23টা জেলা আছে, কোন জেলাটা কোন পজিশনে সেটা একটু ভালো করে দেখে নাও। তারপরে তোমরা পরবর্তী পেজটাতে চলে এসো। দেখো আমরা এবার পশ্চিমবঙ্গের কিছু ইনফরমেশান আমরা দেখে নেব, যেগুলো আমাদের জেনে রাখাটা খুব দরকার। যেমন প্রতিষ্ঠা কখন হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে। রাজধানী হচ্ছে কলকাতা, আর বৃহত্তম শহর জনসংখ্যার দিক থেকে অবশ্যই কলকাতা। জেলাগুলো উপরে দেখেছো তোমরা। সরকার এখানে পশ্চিমবঙ্গ সরকার, আর রাজ্যপাল সিভি আনন্দ বোস, ইম্পর্ট্যান্ট। তারপর দেখো মুখ্যমন্ত্রী কে রয়েছে? মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। আইনসভা, বিধানসভা, এখানে বিধান পরিষদ নেই, মনে রেখো এটা। বিধান পরিষদ ছিল 1969 সালে। 1969 সালে বিধান পরিষদটাকে বিলুপ্ত করে দেওয়া হয়, ভঙ্গ করে দেওয়া হয়, এবং তারপর থেকে আমাদের একটাই সদন, একটাই কক্ষ, এক কক্ষ বিশিষ্ট সদন আমাদের, এবং সেই বিধানসভাতে সিটের সংখ্যা হচ্ছে 295টি। ঠিক আছে, কলকাতা হাইকোর্ট হচ্ছে আমাদের হাইকোর্ট। প্রধান বিচারপতি এই মুহূর্তে কে রয়েছে? টি.এস. শিবগানম। এবং আয়তন 88,752 বর্গ কিলোমিটার। আর এলাকার ক্রম হচ্ছে ত্রয়োদশ, অর্থাৎ 13। এবারে 13 অনেকের মনে হতে পারে 14। দেখো 2011 সালে যখন জনগণনা হয়েছিল তখন এটা 14ই ছিল, কিন্তু 2019 সালে যখন জম্মু কাশ্মীরকে একটা ইউটিতে পরিণত করে দেওয়া হলো, কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দেওয়া হলো, তখন ওটা রাজ্যের লিস্ট থেকে বেরিয়ে যায়। তখন ওটা রাজ্যের যে লিস্ট সেই লিস্ট থেকে বেরিয়ে যায়। সেই হিসেবে সেই কারণে আমাদের যে পশ্চিমবঙ্গ সেটা এক ধাপ এগিয়ে যায়। তো তার ফলে কী হয়, 14 থেকে ওটা 13 হয়ে যায়। তারপর দেখো মোট জনসংখ্যা, এটা বর্তমানে জনসংখ্যা, এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। আর জনঘনত্ব, আমাদের জনঘনত্বের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ দ্বিতীয়, 1029 এরকম তার জনঘনত্ব।
বিহারের পরই হচ্ছে আমাদের। তারপর দেখো কিছু প্রতীক পশ্চিমবঙ্গের ইম্পর্ট্যান্ট, এইগুলো পরীক্ষায় আসছে খুব। প্রতীক হচ্ছে বাংলা ভাষা হচ্ছে আমাদের কি বাংলা, সঙ্গীত হচ্ছে বাংলার মাটি বাংলার জল, নৃত্য গৌড়ীয় নৃত্য। তারপর দেখো প্রাণী দেখো মেছো বিড়াল, হ্যাঁ। আর পাখি হচ্ছে সাদা গলাযুক্ত মাছরাঙা, সাদা বুক নয়, সাদা গলাযুক্ত মাছরাঙা, হোয়াইট থ্রোটেড কিংফিশার, ওকে। তারপর ফুল হচ্ছে শিউলি ফুল, আর ফল হচ্ছে হিমসাগর, আর এবং গাছ হচ্ছে ছাতিম গাছকে কী বলা হয়, ডেভিল ট্রি বলা হয়। এবং আমাদের যে নদী ভাগীরথী, হুগলি, তিস্তা, মনে রেখো ভাগীরথী হচ্ছে সবথেকে বড় নদী, ভাগীরথী হুগলি একটাই নদী, মানে একটা নদীরই দুটো অপর নাম আর কি। আর তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বড় নদী, ঠিক আছে। আর দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, বাংলা দুঃখ কাকে বলে, দামোদরকে বলে। ক্রীড়া এখানে ফুটবল এবং ক্রিকেট দুটোই খুব ফেমাস। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এখানকার খুব জনপ্রিয় দুটি দল, হ্যাঁ। আর এইগুলো, তারপর চলে এসো দেখো আমাদের যে বিভিন্ন জেলা, সেই জেলার যে সদর শহরগুলো সেটা একবার দেখে নেব। দেখো দার্জিলিং জেলা যেহেতু বর্তমানে ভাগ হয়ে গেছে, তাই দার্জিলিং জেলাকে নিচ্ছি না। জলপাইগুড়ির সদর শহর জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের হচ্ছে রায়গঞ্জ। তোমাদের একটা কথা বলি, যেগুলো নামগুলো জেলার সাথে মেলে না সেইগুলোকে বেশি করে মনে রাখবে। যেমন উত্তর দিনাজপুরের হচ্ছে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে বালুরঘাট, মালদা হচ্ছে ইংলিশ বাজার, মুর্শিদাবাদের হচ্ছে বহরমপুর, বীরভূমের সিউড়ি। এইগুলো কী বললাম, যেগুলো ইম্পর্টেন্ট দেখো, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদার হচ্ছে ইংলিশ বাজার, মুর্শিদাবাদের বহরমপুর, বীরভূমের সিউড়ি, পূর্ব বর্ধমানে যেমন বর্ধমান, নদীয়ার কৃষ্ণনগর, উত্তর চব্বিশ পরগনা হচ্ছে বারাসাত। আর হুগলির হচ্ছে চুঁচুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের হচ্ছে তমলুক, পশ্চিম মেদিনীপুরের হচ্ছে মেদিনীপুর, হাওড়ার হচ্ছে হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার হচ্ছে আলিপুরদুয়ার নয়, এবং আলিপুরের হচ্ছে আলিপুরদুয়ারের হচ্ছে আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের হচ্ছে আসানসোল, এটা মনে রাখবে, ঠিক আছে। তো এইগুলো দেখা গেল। আর এইগুলো পারলে তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো, আয়তনের দিক থেকে দেখো কোনটা বেশি, বা তোমার দেখো এখানেই দেখতে পাবে যে আয়তনের দিক থেকে কোনটা বেশি হচ্ছে। দেখো দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে বেশি হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা তোমার দেখো 8,165 মানে বর্গ কিলোমিটার এর আয়তন। আর তোমরা সাইডে দেখো, উপরে এই সাইডে লেখা আছে জনসংখ্যা এবং স্ত্রী পুরুষের অনুপাত। এটা আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। দেখো এখানে এরপর আমরা দেখব কি, ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, সাব ডিভিশনাল যে তোমার মানে যে প্রশাসনিক বিভাগ আমাদের, ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের যে প্রশাসনিক বিভাগ, সেটা আমরা দেখব। টোটাল কয়টা প্রশাসনিক বিভাগ রয়েছে, 1, 2, 3, 4, 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে কোন জেলাগুলোকে করছে সেটা দেখব। দেখো আমি একটু জুম আউট করি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এই যে ফার্স্টে রয়েছে দেখো জলপাইগুড়ি, পিঙ্ক কালার করা রয়েছে, তার মানে পিঙ্ক কালারে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত। দেখো কী রয়েছে, দেখো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সবগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো বর্ধমান ডিভিশন, মানে ইয়েলোটা দেখো এইটা হচ্ছে বর্ধমান ডিভিশনের অন্তর্গত। বর্ধমান ডিভিশনের মধ্যে তাহলে কোন কোন জেলাগুলো আসছে, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর তোমার হুগলি। তাহলে দেখো এটা কি আসলে পুরোনো একটা ম্যাপ, তো এই ম্যাপে এখানে দেখুন পুরোনো, এখানে একটা কাট হবে, এই অংশটা হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে পূর্ব বর্ধমান, ঠিক আছে। যাই হোক, তো এখানে কী হলো, বর্ধমান ডিভিশনের মধ্যে কী পড়ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি। এবার দেখো আমরা দেখব প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি মানে এই যে অরেঞ্জ কালারের মতো যেটা রয়েছে সেটা। দেখো নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা আর হাওড়া, এই কটা জেলা নিয়ে তৈরি হয়েছে আমাদের প্রেসিডেন্সি বিভাগ। তারপর রয়েছে মালদা ডিভিশনের মধ্যে কোন ব্লু কালারের যেগুলো রয়েছে, যেমন এই সমস্ত জেলাগুলো, সেগুলো হচ্ছে মালদা ডিভিশনের অন্তর্গত। মালদা ডিভিশনের অন্তর্গত কোন কোন জেলাগুলো রয়েছে দেখো, একটা হচ্ছে প্রথমেই রয়েছে উত্তর দিনাজপুর, তারপর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই কটা জেলা আমাদের মালদা ডিভিশনের মধ্যে পড়ছে। এবং তারপরে দেখো রয়েছে মেদিনীপুর ডিভিশনের মধ্যে রয়েছে এই জেলাগুলো। একটা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাতেই একটা ভাগ আছে ঝাড়গ্রাম,
এই পশ্চিম মেদিনীপুর থেকে কেটেই সেই ঝাড়গ্রামটাকে তৈরি করা হয়েছে। তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এর সাথে হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া, এই কটা হচ্ছে তোমার মেদিনীপুর ডিভিশনের মধ্যে রয়েছে। তো ডিভিশনগুলো আমি বলে দিলাম, 5টা ডিভিশন, কোন ডিভিশনে কী কী জেলা রয়েছে। হ্যাঁ, তোমাদের নিচে একটা পিডিএফ রয়েছে, সেটা তোমরা দেখে নাও। এই যে এই পিডিএফটা তোমরা পজ করে এটাকে লিখেও নিতে পারো, সবথেকে ভালো হয়। তারপর চলো আমরা পশ্চিমবঙ্গের সম্পর্কে আরও কিছু অন্যান্য তথ্যগুলো দেখব। পশ্চিমবঙ্গের বিবরণ সম্পর্কে একটু আলোচনা করব। বিবরণ বলতে এর কিছু এক্সট্রা ডিটেলস, কি কি আরও কিছু ভিতরে একটু গভীরতা গিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। পশ্চিমবঙ্গের অবস্থান রয়েছে, এটি পশ্চিমবঙ্গের ভারতের পূর্ব ভারতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, এটা জানো তোমরা। বিটাতে রয়েছে, দেখো এই রাজ্যটা দক্ষিণে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে উত্তরে 27 ডিগ্রি 30 মিনিট উত্তর পর্যন্ত অবস্থিত। দেখো, দুটোই তোমরা বলবে যে উত্তর কেন, কারণ আমরা উত্তর গোলাতেই অবস্থিত, তো যত আমাদের অক্ষাংশ হবে সবই উত্তর হবে, তো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। তো দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণের অক্ষাংশটা কত, মানে এটা যদি পশ্চিমবঙ্গ হয়, দক্ষিণের অক্ষাংশটা হচ্ছে 21 ডিগ্রি 30 মিনিট এবং উত্তরের অক্ষাংশটা হচ্ছে 27 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তাহলে 21 ডিগ্রি 30 থেকে 27 ডিগ্রি 30, এর এটা কত হচ্ছে, তাহলে এই ব্যাপ্তিটা হচ্ছে মোটামুটি 6 ডিগ্রি মতো। ঠিক আছে, 6 ডিগ্রি মতো হচ্ছে এর ব্যাপ্তি। তারপর সাইডে যদি বলি, সাইডে হচ্ছে তোমরা দেখো, যে সাইডে বলতে দ্রাঘিমাংশগত যে বিস্তার, তো দ্রাঘিমাংশগত বিস্তার যদি দেখি, পশ্চিমে হচ্ছে 85 ডিগ্রি 30 মিনিট, মানে এই যে এই সাইডটা পশ্চিমে হচ্ছে 85 ডিগ্রি 30 মিনিট থেকে তোমার পূর্বে হচ্ছে 89 ডিগ্রি 45 মিনিট, এই দিকে হচ্ছে 89 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তারটা জেনে রাখাটাই ভালো। ঠিক আছে, তারপর দেখো চলে এসো কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এবার এই কর্কট ক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তো কোথায় কোথায় গিয়েছে সেটা একটু জেনে নাও। দেখো, আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের উপর দিয়ে কয়েকটি জেলার উপর দিয়ে গিয়েছে। কোন কোন জেলার উপর দিয়ে? দেখো, আমি প্রথমে জেলাগুলোর নাম বলি। প্রথমে রয়েছে দেখো নদিয়া, তারপর হচ্ছে দেখো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, তারপর দেখো বাঁকুড়া এবং পুরুলিয়া। তাহলে কয়টি জেলা হলো? 5টি জেলা কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এবার আমরা দেখে নেবো যে কোন জেলা, এই যে নদিয়া জেলা বললাম, এই নদিয়া জেলার কোন কোন শহরের উপর দিয়ে গিয়েছে। দেখো, কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, এই দুটি জেলার উপর দিয়ে গিয়েছে। এবং পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানের কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে? দেখো, পূর্ব বর্ধমানে যে পূর্বস্থলী, ঘুষকরা, আউসগ্রাম এবং দুর্গাপুর, এই সমস্ত জেলার উপর দিয়ে গিয়েছে। এবং বাঁকুড়া জেলার বড়জোড়া এবং গঙ্গাজল ঘাটি এর উপর দিয়ে গিয়েছে। এবং পুরুলিয়া জেলার আদ্রা এবং জয়পুরের উপর দিয়ে গিয়েছে। ঠিক আছে, এই শহরগুলো থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো এই শহরগুলোর নামও পারলে মনে রেখো। ঠিক আছে, আর এটাকে যদি ট্রিক দিয়ে মনে রাখো, তাহলে পরে এইভাবে বলতে পারো, নববাপু, নববাপু। ঠিক আছে, আমি এটা বলি এইভাবে, হ্যাঁ, কতটা লেখাটা ভালো হলো না। দেখো, পর নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। দেখো, বর্ধমান এইটা না দুটো ভাগে ভাগ হবে, কারণ বর্ধমানটা এখন দুটি ভাগে ভাগ হয়ে আছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান 2017 সালে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর অবশ্যই পারলে অবশ্যই এই শহরগুলোর নামটাকেও মাথায় রেখো। ঠিক আছে, তারপর দেখো আমরা পরবর্তী ইয়েটাতে চলে যাব। দেখো, এরপর আমরা আসবো সীমা, যে পশ্চিমবঙ্গের সীমা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গের সীমাতে কী কী লেখা রয়েছে দেখো, পশ্চিমবঙ্গ উত্তর দক্ষিণে প্রায় 623 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 320 কিলোমিটার বিস্তৃত। এটা খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর দক্ষিণে 623 এবং পূর্ব পশ্চিমে 320 কিলোমিটার। উত্তর দক্ষিণে 623, পূর্ব পশ্চিমে 320 কিলোমিটার, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর তোমরা এটা মনে রাখবে যে এই রাজ্যের সংকীর্ণতম অঞ্চল হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া। সংকীর্ণতম অঞ্চল চোপড়া হচ্ছে উত্তর দিনাজপুরে একটা জায়গা আছে চোপড়া, সেই চোপড়া হচ্ছে সব থেকে সংকীর্ণতম, একটা সরু একটা প্রশস্ত। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সব থেকে সংকীর্ণ। এই অঞ্চলের মানে ইয়ে হচ্ছে প্রসার হচ্ছে কেবলমাত্র 9 কিলোমিটার। এই অঞ্চলটাকে কী বলা হয়? চিকেন স্নেক বা কী বলা হয়? মহানন্দা করিডোরও বলা হয়ে থাকে। ঠিক আছে, চিকেন স্নেক বলা হয়ে থাকে, এটা খুব মাথায় রেখো। কাকে বলা হয়? চোপড়াকে বলা হয়। এর এরিয়া কতটা? 9 কিলোমিটার। ঠিক আছে, তারপর দেখো, পশ্চিমবঙ্গের যে এই অঞ্চলটাকে কী বলা হয়ে থাকে? এটাকে মহানন্দা করিডোর নামে পরিচিত। তারপর দেখো, যে পশ্চিমবঙ্গের সীমানায় থাকা রাজ্যগুলি হলো, দেখো ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। ঠিক আছে, তার মধ্যে সবথেকে বড় কোনটা? সবথেকে বড় হচ্ছে, দেখো এর মধ্যে সবথেকে বড় হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে সীমানা সবথেকে বড়। আর সবথেকে ছোটো সীমানা হচ্ছে সিকিমের সাথে। সবথেকে ছোটো সীমানা কার সাথে? সিকিমের সাথে। ঠিক আছে, তো এইগুলোকে মাথায় রেখো। তারপর দেখো,
পশ্চিমবঙ্গের এটা দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশ, উত্তর পশ্চিমে নেপাল, তাহলে পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ, উত্তর পশ্চিমে হচ্ছে নেপাল, এবং এবং উত্তরে ভুটান দেশের সাথে সীমানা বণ্টন করেছে আর কি। এদের মধ্যে বাংলাদেশের সাথে সীমানা সর্বাধিক, এর মধ্যে সবথেকে বেশি সর্বাধিক সীমানা কার সাথে সবথেকে বেশি বলবে? বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে সীমানা সবথেকে বেশি সর্বাধিক সীমানা বণ্টন করেছে। কত? 2217 কিলোমিটার সীমানা কার সাথে? শুধুমাত্র বাংলাদেশের সাথে। ঠিক আছে, ইনফ্যাক্ট শুধু পশ্চিমবঙ্গের সাথেই নয়, ভারতের সাথেও বাংলাদেশের সীমানা সবথেকে বড়, 4096 এরকম। ঠিক আছে, 4096 কিলোমিটার ভারত এবং বাংলাদেশের বর্ডার শেয়ার করেছে। এমনকি সেটা চায়না বা পাকিস্তানের থেকে অনেক বেশি। ঠিক আছে, তো তারপর দেখো, যেমন আমরা বড়টা দেখলাম বাংলাদেশের সাথে সবথেকে বড় সীমানা, সবথেকে ছোটো সীমানা কোনটা? সবথেকে ছোটো সীমানা হচ্ছে নেপালের সাথে। ঠিক আছে, তারপরে চলো 4 নম্বর পয়েন্ট, আয়তন। পশ্চিমবঙ্গের আয়তন, মানে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তনটা বলছি 88,752 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 2.7% অধিকার করে আছে। গোটা ভারতের যা অবস্থা, মানে তোমার এরিয়া, তার কেবলমাত্র 2.7% কার রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে। ঠিক আছে, এবার দেখো, ভারতের 28টি রাজ্যের মধ্যে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান এখানে 14 লেখা রয়েছে, বা 14 নয়, এখনও 13 হয়ে গেছে। কেন হয়েছে সেটা তোমাদের আগেই বলে দিয়েছি, তোমরা যদি প্রথম থেকে ভিডিওটা দেখছো। পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা হচ্ছে 23টা। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76.26, ঠিক আছে, শতাংশ। পশ্চিমবঙ্গের দ্বারা একটু উপরে তুলুন, দেখো, পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতার হার হলো 70.58 মহিলা সাক্ষরতার হার, এবং পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 81.69। আর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা সাক্ষরতার হার সবথেকে বেশি। কোন জেলায় সাক্ষরতার হার সবথেকে বেশি? পূর্ব মেদিনীপুর জেলায় সাক্ষরতার হার সবথেকে বেশি, এবং উত্তর দিনাজপুর জেলায় সাক্ষরতার হার সবথেকে কম। ঠিক আছে, উত্তর দিনাজপুর জেলায় সাক্ষরতার হার সবথেকে কম। পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত, মানে হচ্ছে সেক্স রেশিও কত? 950 জন মহিলা প্রতি 1000 জন পুরুষের মধ্যে। ঠিক আছে, এটা মাথায় রেখো, প্রতি 1000 জন পুরুষের মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে 950 জন, এবং এটা হচ্ছে এর লিঙ্গানুপাত। এবং পশ্চিমবঙ্গের যে শিশু লিঙ্গানুপাত, মানে চাইল্ড সেক্স রেশিও যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 956। ঠিক আছে, জাস্ট 6 বেশি, 956 জন প্রতি, এখানে একটু ভুল দেওয়া রয়েছে, এটা একটু 956, 956 কতজনের মধ্যে? 1000 জনের মধ্যে। ঠিক আছে, এইটাকে হচ্ছে রেশিও, চাইল্ড সেক্স রেশিও কত? 956 জন কতজনের মধ্যে? 1000 জন পুরুষ, মানে বালকের মধ্যে। ওকে, তারপর দেখো, তারপরে রয়েছে আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা, এবং কলকাতা হলো সবথেকে ছোটো জেলা। আয়তনের দিক থেকে যদি জনসংখ্যার দিক থেকে বলা হয়, কলকাতা হচ্ছে সবথেকে বড় জেলা জনসংখ্যার দিক থেকে। দেখো, পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে 2011 সালে জনগণনা অনুসারে। ঠিক আছে, তারপর পশ্চিমবঙ্গের দেখো, পশ্চিমবঙ্গের সবথেকে জনঘনত্বপূর্ণ জেলা হলো কোনটা? অবশ্যই কলকাতা, এবং সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন জেলা হচ্ছে পুরুলিয়া হচ্ছে সবথেকে জনঘনত্ব কম, জনঘনত্ব বেশি হচ্ছে সবথেকে কোথায়? কলকাতাতে। আর পশ্চিমবঙ্গের উত্তরতম স্থান হলো ফালুট, যেখান থেকে ধ্রুব তারাকে বা পোল স্টারকে বৃহত্তম অ্যাঙ্গেলে দেখা যায়। ঠিক আছে, এটা না মনে রাখলো, এটা মনে রেখো যে পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে কোথায়? ফালুট। বেশ, চলো তারপর দেখি। ঠিক আছে, আর একটা লাস্ট রয়েছে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, যা ভারতের সংস্কৃতির রাজধানী, পূর্ব ভারতের প্রবেশদ্বার, মিছিল নগরী, সিটি অফ প্যালেস, সিটি অফ জয় নামেও পরিচিত। তাহলে কী বললাম? পশ্চিমবঙ্গের রাজধানীকে কী বলা হয়? দেখো, কলকাতাকে কী বলা হয়? সংস্কৃতির রাজধানী। হ্যাঁ, তারপর ভারতের সংস্কৃতির রাজধানী কাকে বলে? কলকাতাকে। পূর্ব ভারতের প্রবেশদ্বার, মিছিল নগরী, সিটি অফ প্যালেস, সিটি অফ জয়, এই সমস্ত নামে ডাকা হয়ে থাকে। ঠিক আছে, তারপর পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে পড়ার জন্য আমরা প্রথমে পড়ব উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, প্রথম যে ভাগটাকে আমরা পড়ব সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। সেখানে সম্পর্কে কী বলা আছে? উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান নদী হচ্ছে তিস্তা। এই নদীটি উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছে। কী ভাগ? একটা হচ্ছে পূর্ব পশ্চিমে দুটি অংশে বিভক্ত করেছে। তিস্তা নদীর যে পশ্চিম দিকে অবস্থিত সিঙ্গালীলা এবং দার্জিলিং শৈলশিরা, যে তিস্তা নদীর যে পূর্ব পশ্চিমে ভাগ করেছে, সেই পূর্ব পশ্চিমের মধ্যে যে পশ্চিম দিক, সেই পশ্চিম অংশে
সবথেকে মানে অবস্থিত শৈলশিরা হচ্ছে কি সিঙ্গালীলা এবং দার্জিলিং শৈলশিরা, ঠিক আছে। এই দুটো কোথায় রয়েছে? তিস্তা নদীর পশ্চিম দিকে। বেশ, তারপর চলে এসো। সিঙ্গালীলা শৈলশিরা দার্জিলিং এবং নেপালকে পৃথক করেছে, খুব ইম্পর্ট্যান্ট। সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টাংলো প্রভৃতি প্রধান নদী প্রধান শৃঙ্গ। এর মধ্যে সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 3630 মিটার। দার্জিলিং পর্বত, দেখো দার্জিলিং পর্বত শ্রেণীতে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশন হলো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গ হলো টাইগার হিল। দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গ হলো কি? টাইগার হিল। কালিম্পংয়ের কাছে একটি ছোট্ট শহর পেডং, যার ভুটানি ভাষায় অর্থ হলো ফার গাছের দেশ। কিন্তু এই শহরটির একটি ঐতিহাসিক গুরুত্ব হলো প্রাচীনকালে, একটু মুছে দিই এগুলো। দেখো, এই শহরটির একটি ঐতিহাসিক গুরুত্ব হলো প্রাচীনকালে এই শহরের উপর দিয়ে সিল্ক রুট তিব্বত পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তাহলে সিল্ক রুট কিসের উপর দিয়ে যেত? এই পেডংয়ের উপর দিয়ে গিয়েছিল, ঠিক আছে। এটা একটা বিশেষত্ব। তারপরে দেখো তিস্তা নদীর পূর্বভাগ, এবার আমরা পশ্চিম ভাগ পড়লাম, এবার পূর্বভাগটাকে পড়ছি। তিস্তা নদীর পূর্বভাগে কালিম্পং শহর অবস্থিত। একে অর্কিডের শহরও বলা হয়ে থাকে। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হলো ঋষিলা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বক্সাতে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, এটা ইম্পর্টেন্ট। বক্সা দিয়ে ভুটানে যাওয়া যায়, তাই ভুটানের প্রবেশদ্বারও এটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। বক্সাকে ভুটানের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি অঞ্চলে চুনাপাথর গঠিত ভূমিরূপ দেখা যায়। একে কী বলা হয়? একে ক্রাস্ট ভূমিরূপ বলা হয়ে থাকে, ঠিক আছে। একে ক্রাস্ট ভূমিরূপ বলা হয়ে থাকে। কোথায় পাওয়া যায়? এটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে চুনাপাথর গঠিত ভূমিরূপ দেখা যায়, ঠিক আছে। তারপর চলে এসো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সম্পর্কে পড়ব। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ নিয়ে এই মালভূমি অঞ্চলটি গঠিত, ঠিক আছে। মালভূমি অঞ্চলে দেখো এই পুরুলিয়া সম্পর্কে একটা কথা বলি। পুরুলিয়া 1956 আগে কিন্তু পশ্চিমবঙ্গের অংশ ছিল না। 1956 সালে পুরুলিয়াকে ঝাড়খণ্ড থেকে পৃথক করে আমাদের পশ্চিমবঙ্গের সাথে অ্যাড করা হয়, এবং তারপর থেকে পুরুলিয়া আমাদের রাজ্যের মধ্যে রয়েছে। এবং এই পুরুলিয়া যেটা আজকে দেখছো, এটা যখন ঝাড়খণ্ডে ছিল তখন তার নাম ছিল মানভূম, ঠিক আছে। সেই মানভূম থেকে এখন আমাদের পুরুলিয়া নাম হয়েছে, ঠিক আছে। এটা মালভূমির একটা, বলতে পারো পুরুলিয়ার পুরো অংশটাই কিন্তু এই মালভূমির মধ্যেই পড়ে, সমগ্র জেলাটাই মালভূমির মধ্যে পড়ে। এবং বাঁকুড়ার পশ্চিমের অংশটা এবং বীরভূমেরও পশ্চিমের অংশটা এবং বর্ধমানেরও পশ্চিম দিকের অংশটা মালভূমি অঞ্চলের অন্তর্গত। বেশ, তারপরে দেখো যে এই যে মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? ডুংরি বলা হয়। তারপর দেখো পুরুলিয়া জেলায় অযোধ্যা ও বাঘমুন্ডি পাহাড় অবস্থিত। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু, ঠিক আছে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গোর্গাবুরু, যার উচ্চতা হচ্ছে কত? 677 মিটার। বীরভূম জেলার বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ অবস্থিত। বেশ, এবারে কিছু আমরা কি দেখব? পাহাড় এবং তাদের কোন জেলায় অবস্থিত সেটা দেখে নেবো, ঠিক আছে। বেশ, দেখো প্রথমেই দেখো অযোধ্যা পাহাড় পুরুলিয়া, বাঘমুন্ডি পুরুলিয়া, পাঞ্চেত পুরুলিয়া, রঘুনাথপুর পুরুলিয়া, বেলপাহাড়ি ঝাড়গ্রাম, মামাভাগ্নে বীরভূম, শুশুনিয়া বাঁকুড়া, বিহারীনাথ বাঁকুড়া, ঠিক আছে। তারপর চলো পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের কিছু কথা। দেখো পশ্চিমবঙ্গের উত্তরে সমভূমি তিস্তা নদী দ্বারা দুটি, উত্তরে যেটা সমভূমি না, উত্তরে মানে তোমার শিলিগুড়ি, তারপর জলপাইগুড়ি অংশের নিচের অংশটা, কোচবিহারের কিছুটা অংশ, এইগুলো হচ্ছে উত্তরেও সমভূমি আছে। উত্তর মানে যে পুরোটা যে একদম পাহাড় এলাকা তা কিন্তু নয়, উত্তরে সমভূমি আছে। সেই সমভূমি অঞ্চলটাকেও কিন্তু তিস্তা নদী দুটি ভাগে ভাগ করেছে। এই কী ভাগ? একটা হচ্ছে তরাই এবং আর একটা হচ্ছে ডুয়ার্স, ঠিক আছে। দেখো ডুয়ার্স, তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি, এটাকে ঠিক করে নিও। আর তোমার ডুয়ার শব্দের অর্থ হচ্ছে কি? দুয়ার। ডুয়ার। কেন এটাকে ডুয়ার কেন এই ডুয়ার নাম হয়েছে? ডুয়ার এই কারণে নাম হয়েছে যে কারণ এর মধ্যে দিয়ে ভুটানে যাওয়া যায়, সেই ভুটানে প্রবেশদ্বার বলা হয়ে থাকে, বা দুয়ার বলা হয়ে থাকে এই কারণে, ঠিক আছে। তারপর দেখো তোমার এই যে তিস্তা নদীর পশ্চিম অংশকে তরাই এবং পূর্ব অংশকে ডুয়ার্স বলে। এটা মনে রাখো যে তিস্তা নদীর কোন অংশটাকে কী বলে। দেখো এটা মনে রাখবে, পুডু মনে রাখবে, পুডু মানে পূর্ব দিক ডুয়ার্স, তাহলে অপরটা মানে পশ্চিম দিকটা তোমার তরাই হবে। এইভাবে মনে রাখতে পারো। তারপর দেখো এই ডুয়ার্সের মাধ্যমে ভুটানে প্রবেশ করা যায়, তাই একে ভুটানের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। বেশ, তারপর দেখো উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ ভাগে, এখানে দক্ষিণ ভাগে হবে, এবং মালদহ জেলার পূর্ব ভাগে যে অঞ্চলটি
প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত হয়েছে তার নাম হচ্ছে বরেন্দ্রভূমি। দেখো আমরা প্রথমে উত্তরটা পড়লাম, উত্তর থেকে কিছুটা নিচে নেমে এলাম। কোন কোন জেলাগুলোর কথা বলছে এবারে, যে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ অংশ, দক্ষিণ ভাগ এবং মালদহ জেলার পূর্ব ভাগে যে অঞ্চলটি যে অঞ্চলটি প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত হয়েছে তার নাম হচ্ছে কি, বরেন্দ্রভূমি। তো বরেন্দ্রভূমি কী জিনিস জানতে পারলে। তারপর দেখো বরেন্দ্রভূমি বললাম। এরপর দেখো মালদহ জেলার পশ্চিম দিক দিয়ে কালিন্দী নদী বয়ে গেছে। কালিন্দী নদীর দক্ষিণ ভাগে নবীন পলি গঠিত ভূভাগ দিয়ারা নামে পরিচিত। কী নামে পরিচিত? দিয়ারা নামে পরিচিত। তাহলে বরেন্দ্রভূমি বললাম, দিয়ারা কী জিনিস সেটাও দেখলাম, ঠিক আছে। তো এটা দেখলাম। তারপর দেখো তাল কথাটির অর্থ হলো হ্রদ বা জলাভূমি। তাল কথাটির অর্থ হচ্ছে কি, হ্রদ বা জলাভূমি। মালদহ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর জেলার কিছুটা অংশ প্রায়শই বন্যা হয়। সেখানে বন্যার জল জমা হয়ে নিম্নভূমিতে তাল সৃষ্টি করে। তাল কথাটার অর্থ আমরা কি বললাম, হ্রদ বা জলাভূমি। এবার বলেছে মালদহ, কোচবিহারের দক্ষিণ দিনাজপুর জেলায়, মালদহ, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছুটা অংশ নিয়ে প্রায়শই বন্যা হতে দেখা যায়। সেই বন্যার জল জমা হয়ে কী সৃষ্টি করে, তাল সৃষ্টি করে। এরপর আমরা পড়ব দক্ষিণবঙ্গের সমভূমি ও বদ্বীপ অঞ্চল। দেখো দক্ষিণবঙ্গের সমভূমি এবং বদ্বীপ অঞ্চল সম্পর্কে একটু দেখব। দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী যে সমভূমি রয়েছে তাকে রাঢ় বলা হয়, ঠিক আছে। পশ্চিমবঙ্গে যে মালভূমি অঞ্চল, দেখো পশ্চিমবঙ্গের আমি যদি এটা আঁকি, হ্যাঁ, নিচেকার পোর্শনটা কিছুটা এরকম, তো নিচেকার পোর্শনটা এরকম, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে তোমার পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হচ্ছে তোমার কি, মালভূমি অঞ্চলের পর এখানে একটা সরু একটা প্রশস্ত রয়েছে, এটাকে রাঢ় অঞ্চল বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? রাঢ় অঞ্চল বলা হয়ে থাকে। এই দিক দিয়ে কী যাচ্ছে, তোমার নদীটা যাচ্ছে, ভাগীরথী হুগলি নদী, ঠিক আছে। যে এই যে অংশটা, এই ভাগীরথী হুগলি নদী পর্যন্ত যে অংশটা, সেই মাঝের অংশটাকে মানে মালভূমি একদিকে হচ্ছে নদী, এই নদী এবং মালভূমি অঞ্চলের মাঝখানে মধ্যবর্তী যে এলাকা, সেই মধ্যবর্তী এলাকাটাকে কী বলা হয়ে থাকে, তোমার রাঢ় অঞ্চল বলা হয়ে থাকে। বেশ, ঠিক আছে। তারপর দেখো এটি কী মাটি দ্বারা গঠিত? লাল মাটি দ্বারা গঠিত। এই রাঢ় কথার অর্থ হচ্ছে পাথুরে জমি। মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশে, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম জেলার পূর্বাংশ এবং পশ্চিম মেদিনীপুর জেলার সমভূমি এর অন্তর্গত। বেশ, ঠিক আছে। তোমরা একটু লিখে নিও। দেখো তাহলে কোন কোন জায়গাগুলো পড়লাম, মুর্শিদাবাদ, পশ্চিম বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম জেলার পূর্বাংশ এবং পশ্চিম মেদিনীপুর জেলার সমভূমি এর অন্তর্গত। বেশ, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, এটা বদ্বীপ হতে, হ্যাঁ, অনেক জায়গায় বানানগুলো একটু ভুল আছে। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল সম্পর্কে একটু দেখবো। দেখো একটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, একটা হচ্ছে পরিণত বদ্বীপ, একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। কোনটা মৃতপ্রায়, কোনটা পরিণত, কোনটা সক্রিয়, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ। দেখো মৃতপ্রায় হচ্ছে কোনগুলো, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার সমভূমি হচ্ছে মৃতপ্রায়। মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার যে সমভূমিটা, সেটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে। তারপর দেখো পরিণত বদ্বীপ, মানে যেটার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর কাজ হচ্ছে না, সেটা হচ্ছে তোমার উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার উত্তর অংশ। মাথায় রেখো, 24 পরগনা দেখলেই হবে না কিন্তু, উত্তর অংশ সেটাও দেখতে হবে, উত্তর অংশ এবং কলকাতার সমগ্র অংশ এই তোমার পরিণত বদ্বীপের অন্তর্গত, ঠিক আছে। এরপর চলে এসো সক্রিয় বদ্বীপের মধ্যে দেখো এখানেও রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ ভাগ। এইটা মাথায় রাখতে, দক্ষিণ ভাগ হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে। সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। তাহলে এই কথাগুলো মাথায় রাখবে। তারপর চলে এসো সুন্দরবনের দক্ষিণে পূর্বাশা নিউমুর দ্বীপ পশ্চিমবঙ্গের একটি অংশ। বেশ, পশ্চিমবঙ্গের কাঁথি ও দীঘাতে বালিয়াড়ি দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের সবথেকে বড় ম্যানগ্রোভ এলাকা সুন্দরবনে পশ্চিমবঙ্গের সবথেকে বড়, দেখো পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতের সবথেকে বড় ম্যানগ্রোভ এলাকা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনে অঞ্চলে অবস্থিত, এটা মাথায় রেখো। মানে পশ্চিমবঙ্গের সুন্দরবনে গোটা ভারতবর্ষের সবথেকে বড় ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়, ঠিক আছে। এটাকে বাদাবনও বলা হয়ে থাকে। দেখো সজনেখালিতে লাথিয়ান এবং হলিডে আইল্যান্ড এই অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। কোথায় অবস্থিত? এই সুন্দরবনে অবস্থিত। সজনেখালি, লুধিয়ান, হলিডে আইল্যান্ড এইগুলো এখানে অবস্থিত। দেখো আইল্যান্ড থাকলেই না, আইল্যান্ড কোথায় থাকবে, আইল্যান্ড তোমার সমুদ্রে থাকবে, আর সমুদ্র আমাদের পশ্চিমবঙ্গে কোথায় পাবো, এই তোমার দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এই সমস্ত অঞ্চলগুলোতেই পেয়ে থাকবো, ঠিক আছে। তো এটা একটু মাথায় রেখো যে আইল্যান্ড কোনো কিছুর পিছনে, নিউমোর আইল্যান্ড বা তোমার হলিডে আইল্যান্ড এইসব যদি থাকে, তার মানে জানবে যে ওটা তোমার ওই বঙ্গোপসাগরের কথাই বলা হচ্ছে এবং সেটা দক্ষিণ 24 পরগনা জেলাতেই থাকাটা 90% সম্ভাবনা রয়েছে। তারপর দেখো
সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদী হলো মাতলা, হেগেল, রায়মঙ্গল, বিদ্যাধরী, সপ্তমুখী, হাড়িভাঙ্গা ইত্যাদি। ম্যানগ্রোভ অঞ্চলকে রক্ষা করার জন্য ভারত সরকার মিষ্টি প্রকল্প চালু করেছে। তো এই সমস্ত কিছু কিছু তথ্য আমি তোমাদের আজকে শেয়ার করলাম। এরপরেও আরও অনেক তথ্য রয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কে, হ্যাঁ, আরও কিছু ইম্পর্ট্যান্ট ডাটা রয়েছে, সেগুলো আমি একটা পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আপাতত তোমরা এই ভিডিওটাতে যে ডেটাগুলো, যে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দিলাম, সেগুলোকে একদম ভালোভাবে মুখস্থ করে নাও। সামনে পরীক্ষা রয়েছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সত্যি যদি এই আমার যে এফোর্টটা, সেটা যদি তোমাদের পছন্দ হলো, তাহলে একটা লাইক করো, ঠিক আছে? এবং বন্ধুদেরকে শেয়ার করো যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছে, যারাও 30 তারিখে পরীক্ষা দিতে চলেছে। তোমাদের এই মুহূর্তে এই টাইমটা খুবই ভাইটাল। এই টাইমে একদমই টাইম নষ্ট করো না, এখন শুধুমাত্র পড়াশোনা করে যাও, নিজেকে প্রস্তুত করো 30 তারিখের জন্য, ঠিক আছে? গুড বাই।